ছোটবেলায় এই ছেলেটা মাঠে নেমে কার্টুনের মতো লাফালাফি করতো, গোল পোস্টে দাঁড়াও ওই লাফালাফি করতো। এটা দেখে একজন সিনিয়র গোলকিপার, ওর নাম দিয়েছিলেন দিবু। দিবু হচ্ছে তখন আর্জেন্টিনার খুবই জনপ্রিয় একটা কার্টুন ক্যারেক্টার, যে হচ্ছে সবসময় লাফালাফি করতো। সেই থেকে ছেলেটা দিবুই হয়ে গেল। এখনো পর্যন্ত ওই দিবুর মতোই কার্টুনের মতো লাফালাফি করে, কিন্তু এই লাফালাফি করতে করতে সে একটা বিশ্বকাপ জিতে ফেলছে, দুইটা কোপা আমেরিকা জিতে ফেলছে, এবং গতকালকের রাতে টানা দ্বিতীয়বারের মতো ইয়াসিন ট্রফি বা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতছে। এই লোকটার নাম এমিলিয়ানো মার্টিনেজ। তার নাম নিয়েও একটা মজা আছে, সেই নামের কথাটা একটু শেষ দিকে বলি। আগে একটু এমি মার্টিনেজের কথা বলি। দেখেন, এমি মার্টিনেজ মানেই পাগল, মানে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এইরকম খ্যাপা গোলকিপার খুব একটা দেখি নাই। আর এমনিতে লাতিন আমেরিকান কিপারদের একটা কমন বৈশিষ্ট্য যে এরা একটু খ্যাপা হয়। সেটা আপনি আমাদের গয়কোচিয়া বলেন বা এর পরে যারা এসছে সেখান থেকে, রোমেরো যখন ছিল ওই 2014-18 বিশ্বকাপে, ও প্রচুর পাগলামি করতো। লাতিন আমেরিকান কিপার মাত্রই একটু পাগল। সেই জায়গাটায় দিবু এই পাগলামিটারে একদম চূড়ান্ত স্তরে নিয়ে গেছে, যে কখন কার পিছে লাগতেছে, কখন কারে কি করতেছে, কোন অঙ্গভঙ্গি করতেছে, বারবার নিষিদ্ধ হচ্ছে, গালি খাচ্ছে, সতর্কতা পাচ্ছে, ওর জন্য আইন বদলানো হচ্ছে। কিন্তু মার্টিনেজ, দিবু মার্টিনেজই আছে, কোনো চেঞ্জ নেই। কার্টুনের ক্যারেক্টার ঠিক আছে, কিন্তু এই ছেলেটার দিকে আপনি যদি তাকান, ওর ওই হাস্যরস, ওর ওই মজা করা এবং খুব অ্যাগ্রেসিভ ব্যাপার স্যাপার, এইসবের বাদ দিয়ে যদি ওর জীবনের দিকে তাকান, তাহলে আপনি বিরাট একটা শিক্ষা পাবেন। যে গত রাতে প্যারিসে সে টানা দ্বিতীয়বার ইয়াসিন ট্রফি জিতছে। 2021 সালেও এই ছেলেটা যে আদৌ বড় কোনো দলের হয়ে কখনো গোলপোস্টে দাঁড়াইতে পারবে সে ব্যাপারে সে নিশ্চিত ছিল না। এই মাত্র কদিন আগের কথা, 2021 সালে ও তখন হচ্ছে ক্লাবে সাইড বেঞ্চে বসে থাকে, জাতীয় দলেও সাইড বেঞ্চে বসে থাকে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, স্বাভাবিকভাবে দল পায় না। আর ওর একটু সমস্যা ছিল যে সবাই জানতো যে পেনাল্টি মোটামুটি ভালো ঠেকায়, মোটামুটি ভালো, কিন্তু প্লেয়িং টাইমে তার প্রচুর ঝামেলা আছে। একটু পাগলাটে গোলকিপারদের যেটা হয় যে প্লেয়িং টাইমে একটু ঝামেলা করে ফেলে, বেশি উঠে যায় বা অনেক সময় এয়ারে বিট হয়ে যায়। পাগলাটে কিপারদের এটা একটা কমন প্রবলেম, ওরও সেটা ছিল। ফলে কেউ ওরে ফার্স্ট 11 দিত না। বসে থাকতে থাকতে এমন অবস্থা হয়েছিল, ওর একটা ছবি ওই সময় মানে পরে বেশ আলোচিত হয়েছে। ও একটা বলের উপর বসে আছে, সেইখানে ও ইনস্টাগ্রামে ক্যাপশন দিয়েছিল, মাই ডে উইল কাম। দেখেন, এরকম একটা ব্যর্থ, প্রায় 30 পার হয়ে যাওয়া লোক, যে মাঠেই নামার সুযোগ পায় না, কিপার, মানে আর জাতীয় দলে তো সেরা তিনেও নাই সে, তার দিন একদিন আসবে এটাই আসলে খুব বেশি আশাবাদী লোকও বিশ্বাস করতো না। 2018 সালে ও বিশ্বকাপ দেখতে গেছিল, আর্জেন্টিনা খেলা দেখতে গেছিল ওর বাইরে নিয়ে। ওইখানেও একটা সেলফি তুলছিল, সেলফি তুললে ও ওই ইনস্টাগ্রামে পোস্ট করে লিখছিল যে একদিন আমিও এই মাঠে এই দলের হয়ে খেলতে চাই। ওইটাও কেউ বিশ্বাস করে নাই। তখন এমি মার্টিনেজ কোথায়, আপনার রোমেরো হচ্ছে মূল কিপার, রোমেরো ইঞ্জুরিতে পড়লো দেখে আরমানি কিপিং করলো 2018-তে। 2018-তে তো মূল কিপার ছিল রোমেরো, পরে আরমানি কিপিং করলো, এরপর রুলি আসলো, আরও কতগুলো ছেলে, ওই যে আরেকটা মার্টিনেজ আছে, ওয়াটার মার্টিনেজ, পিএসভি এইন্দোভেনে খেলে। এছাড়া আরও কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে পেলে আছে, মিড লেভেল আছে। আর্জেন্টিনা এখন প্রচুর কিপার। একদিন আর্জেন্টিনার কিপারদের নিয়ে বলবো যে এখন ইউরোপে অন্তত 6-7টা আর্জেন্টাইন ভালো কিপার আছে। একসময় আর্জেন্টিনা খুব কিপারের অভাবে ভুগত, গয়কোচিয়া থেকে শুরু করে রোমেরো পর্যন্ত এর মাঝখানে ভালো কোনো কিপার ছিল না। তো যাই হোক, ওর কোনো আশা ভরসা ছিল না। স্রেফ একটা কাকতালীয়ভাবে আরমানি ইঞ্জুরিতে পড়লো, ইঞ্জুরিতে পড়ার পরে ওরে ডাকা হলো স্কোয়াডে। ওর আগে যুব বিশ্বকাপ খেলছে আর্জেন্টিনার হয়ে, ওরে ডাকা হলো। এবং কি যেন ভেবে, ওই যে এখনকার যে কিপিং কোচ স্কালোনি দিয়ে, ও ওরে দেখছিল হচ্ছে নাইজেরিয়ায়, ব্যাক টু 2010, 2010-এ সে নাইজেরিয়ায় আপৎকালীন কিপার হিসাবে জাতীয় দলের সঙ্গে জয়েন করছিল এক ম্যাচের জন্য। সেখানে সে প্র্যাকটিসে এমন কিছু কাজ করছিল যেটা ওই এখনকার কিপিং কোচ দেখছিল সেই সময়, দেখে ওই জিনিসটা মাথায় রাখছে। সে লিওনেল স্কালোনিরে বললো যে এই ছেলেটার একটা ম্যাচ দাও, আমি একটু ওর দেখতে চাই, কারণ প্র্যাকটিসে দেখছি যে ও অসাধারণ সেভ করে। তো ওরে ম্যাচ দিছে, প্রথম ম্যাচেই 2টা পেনাল্টি সেভ করে দিছে, এবং অনফিল্ড পারফরমেন্সও নট ব্যাড। তারপর থেকে স্কালোনি মনে করছে যে যা কিছু নতুন আর্জেন্টিনা বলে বানাইতে চাচ্ছি, এই ছেলেটারে আমার লাগবে, এই ছেলেটারে চান্স দিয়ে গেছে। এবং কি অসাধারণ, কি অসাধারণ প্রতিদান দিচ্ছে ছেলেটা। দেখেন, প্রথমে একটা কোপা জিতছে, এবং সে কোপা জেতার পথে একটা ম্যাচে পেনাল্টি সেভ করছে। বিশ্বকাপ জিতছে, বিশ্বকাপ জেতার পথে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে চৌমনির যে গোলটা ঠেকাইছে সে,
চৌমনি তোর নাম নাকি, ওই যে 120 মিনিট প্লাস টাইমে একটা গোল ঠেকালো, সে 4 হাত পা চারদিকে দিয়ে একটা গোল ঠেকালো। ওই একটা সেভেই তো বিশ্বকাপ হয়ে গেছে। এর আগে বিশ্বকাপ জুড়েই সে দারুণ পারফর্ম করছে। এরপরে পেনাল্টি শুটে উঠে গেল, 2টা সেভ করে দিল, বিশ্বকাপ জেতালো। এরপরে কোপা আমেরিকা পরেরটা আবারও 2টা ম্যাচ পেনাল্টি শুট আউটে এবং ভেতরে কয়েকটা পেনাল্টি সেভ। সব মিলে ওই কোপা আমেরিকা পর্যন্ত আমি স্টার্ট জানতাম, এখন দেখতে ইচ্ছা করে নাই যে ও 24টা পেনাল্টি শুট আউট হয়েছে ওর এগেনস্টে আর্জেন্টিনার হয়ে, তার ভিতরে 12টাই সেভ। সেভ 12টা না, 9টা সেভ, 3টা বাইরে মারা। এই স্টার্ট জানতাম, মানে 50% ক্ষেত্রে ওর এগেনস্টে গোলকিপার গোল করতে পারে নাই। দেখেন এই যে 3টা ইন্টারন্যাশনাল ট্রফি, সঙ্গে আপনি ফিনালে সিমারে ধরলে 4টা ইন্টারন্যাশনাল ট্রফি সে জাতীয় দলে আসার পরে জিতছে। এরপরে সে অ্যাস্টন ভিলার হয়ে 2022 থেকেই রেগুলার খেলতেছে। 2022-এ প্রথম বছরেই সে প্রিমিয়ার লিগের সেরা কিপার পুরস্কার পাইছে। পরের বছর মানে গত বছর সে আবার নতুন সিজনে অ্যাস্টন ভিলার ভাইস ক্যাপ্টেন হয়েছে। মাঝে একটা দুটো ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ক্যাপ্টেন্সিও করছে, এবং চ্যাম্পিয়ন্স লিগে টানা 3 ম্যাচে ক্লিন শিট রাখছে। এটা অ্যাস্টন ভিলার ইতিহাসের সেরা শুরু চ্যাম্পিয়ন্স লিগে, এবং সেখানেও পেনাল্টি সেভ করে ব্যাপক আলোচনায়। মানে ওর এখন ফর্ম চূড়ান্ত। দেখেন দিবুরে নিয়ে সমালোচনারও শেষ নাই। ও পেনাল্টি সেভ করার জন্য যেসব কাজ করতো, এটা বলতেছি করতো, মাথায় রাখেন কেন বলতেছি, সেগুলা ঠিক ভদ্রচনচিত না। সে কি করতো, ওই জায়গায় দাঁড়ায় খেলোয়াড়দের বিরক্ত করার জন্য নানা রকম অঙ্গভঙ্গি করতো, এবং অনেক সময় অ্যাগ্রেসিভ এক ধরনের কথোপকথন করতো। ধরেন একটা ছোট্ট উদাহরণ দেয় যে ওর এগেনস্টে পেনাল্টি নিতে আসতেছে, ও গিয়ে বলটা তুলে হাতে তুলে দিল, ওই খেলোয়াড়ের ফোকাসটা নড়ে গেল, বা জাস্ট গিয়ে কাঁধে হাত রেখে বললো যে আমার মনে হচ্ছে তুমি ডাইনে মারবা। ওই ছেলের সঙ্গে যদি মিলে যায়, ও কেঁপে গেল, ও মা, ও জানলো কী করে। এই ব্যাপারগুলো ও করে এবং নানা রকম তাল বাহানা করে। পরে কি হলো, এটা নিয়ে খুব সমালোচনা হলো। হুগো লরিস, যে কিনা ফ্রান্সের কিপার ছিল বিশ্বকাপ ফাইনালে, সেও ব্যাপক সমালোচনা করলো, এবং অনেক ভদ্রলোকে ওর সমালোচনা করলো। ভাই, ওর সমালোচনা তো করেই সবাই। পরে ফিফা ওর জন্য আইন বদলাইছে যে কিপার পেনাল্টি শুটার চলাবস্থায় প্রতিপক্ষের কারোর সঙ্গে কথা বলতে পারবে না। ও তো এই আইন বদলানোর প্রতিক্রিয়া বলতেছিল যে ওই কৌশলে আমার যে পেনাল্টিগুলো সেভ করার দরকার ছিল তা আমি সেভ করে ফেলছি, মানে বিশ্বকাপের কথা বলে। বুঝেন কত বড় বান্দর। এখন আর আইন বদলায় লাভ নাই, আর এটা করবো না। তারপরেও সে পেনাল্টি সেভ করে যাচ্ছে সমানে, ওর ওই কৌশল ছাড়াও সেভ করতেছে। সব মিলায় এর মাঝে দ্য অ্যাথলেটিক পত্রিকায় একটা রিপোর্ট পড়তেছিলাম বোধহয় মাস কয়েক আগে। ওখানে রিপোর্টার লিখছেন যে পৃথিবীর ইতিহাসে সম্ভবত সবচেয়ে অ্যাগ্রেসিভ কিপার। হ্যাঁ, আমি বুঝি যে দিবু মার্টিনেজ হয়তো এই জন্মে ইয়াসিন ট্রফি জিতলেও লেভ ইয়াসিন হবে না, ইভেন অলিভার কান বা বুফন এটাও হতে পারবে না। এমনকি মানে তার নাম এই ম্যানুয়েল নয়ারের সঙ্গে উচ্চারিত হবে কিনা এটা নিয়েও আমার দ্বিধা আছে। কিন্তু দেখেন, একটা জায়গায় দিবু মার্টিনেজকে কেউ ছাড়াই যেতে পারবে না, সেটা হচ্ছে দিবু মার্টিনেজের পাগলামি এবং অ্যাগ্রেসিভনেস। সে টিমের হয়ে জেতার জন্য যা করে, মানে ওর কথা হচ্ছে যে প্রয়োজনে জীবনে একটা অংশ দিয়ে আসবো, পুরো জীবনটাই দিয়ে আসবো, কিন্তু আমার ট্রফি লাগবে। এই যে 3টা ট্রফি আর্জেন্টিনা জিতছে, বিশ্বকাপ, 2টা কোপা বা আর একটা ফিনালে সিমাও, এটাতে মেসির অবদান অসামান্য, কোনো মানে অস্বীকার করার উপায় নেই। আমি বলি মেসি এবং 10 বডিগার্ড, তো মেসির জন্য পুরো টিম খেলে, পুরো টিমই করে। সেইখানে এমি মার্টিনেজের ভূমিকাটা আপনি ফেলতে পারবেন না। মানে মেসি যদি এটা পাইলট হয়, তাহলে জ্বালানি হচ্ছে এমি মার্টিনেজ। এমি মার্টিনেজের ছাড়া আর্জেন্টিনার এই যে ভুবনজয়ী জাহাজ, এটা কোনোভাবে চলা সম্ভব না। সেই জিনিসটা আরেকবার প্রুভ হলো। সে প্রথম গোলকিপার হিসেবে টানা 2য়বার ইয়াসিন ট্রফি জিতলো, মানে বিশ্বসেরা কিপারের স্বীকৃতি পেল ব্যালন ডি'অর মঞ্চে। এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। মেসি তো তারা আলাদা করে কংগ্রাচুলেশন জানাইছে, সবাই কংগ্রাচুলেট করছে যারা জিতছে। লাউতারও সাথে রয়ে গেছে লিস্টে, তারপরেও তারা কংগ্রাচুলেট করছে। মেসি হচ্ছে মারাত্মক মার্টিনেজের ভক্ত। ওরা আবার দুজনে অবসর টাইমে খুব মেসেজ চালাচালি করে, ওইটা নিয়ে একটা গল্প আছে, আরেকদিন বলবো না, আজকেই সব বলে ফেললে কেমনে হবে। তো আমি বুঝি না মেসির সঙ্গে পড়ে কেমনে। মেসি হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভদ্রলোক, মেসির বন্ধুগুলো কিন্তু আজব। নেইমার, সুয়ারেজ, এমি মার্টিনেজ, দুনিয়ার সব পাগল টাইপের লোক হচ্ছে মেসির বন্ধু, আর ও নিজে হচ্ছে দারুণ সুবোধ বালক। যাই হোক, এমি মার্টিনেজের নামের নিয়ে আরেকটা গল্প বলছিলাম, সেটা না বললে একেবারে অন্যায় হয়ে যাবে, আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলা হবে। সেটা হচ্ছে এমি মার্টিনেজের নাম কিন্তু আসলে এমি মার্টিনেজ না। এমি মার্টিনেজের নাম ছিল হচ্ছে এমিলিয়ানো দামিয়ানো। ও এমিলিয়ানো দামিয়ানো নামটা রেজিস্টার করতে ওর মা গেছিলেন ওই জন্ম নিবন্ধন অফিসে আর্জেন্টিনার।
তো জন্ম নিবন্ধন অফিসে যাওয়ার পরে প্রায় 3 ঘন্টা উনি লাইনে দাঁড়ায় লাইনে দাঁড়ায় থাকার পরে নাম লেখাইতে পারছেন। তো দেখেন যখন প্রিন্ট হয়ে আসছে জিনিসটা লেখা যে দামিয়ানো এমিলিয়ানো, মানে আগে এমিলিয়ানো থাকার কথা সেটা আগে চলে আসছে দামিয়ানো। উনি আবার গেছেন কারেকশন করাইতে, কারেকশন গেলে ওরা বলতেছে যে আবার 1 সপ্তাহ পরে আসতে হবে, আবার এরকম লম্বা লাইনে দাঁড়াতে হবে। উনি বলছেন বাধ্য, আমার নাম ছেলের নাম এখন থেকে দামিলিয়ানো এমিলিয়ানো, ওরে আমি এমি বলেই ডাকবো। বাসায় আসছেন, বাসায় এসে বলছেন, তো ওর বাবা বলছে এটা কী করছো, কারণ ওর নাম তো আসলে এমিলিয়ানো মার্টিনেজ। এমিলিয়ানো মার্টিনেজ রাখছিলেন ওর বাবা, কিন্তু ওর ঠাকুর দাদা মানে দাদা তার নাম হচ্ছে দামিয়ানো। তো দামিয়ানো মারা যাওয়ার কিছুদিন পরে এমিলিয়ানো জন্মাইছে, এই জন্য ওরা নাম রাখছেন এমিলিয়ানো দামিয়ানো মার্টিনেজ। 3টার 2টা আসছে তা উল্টাভাবে, দামিয়ানো মার্টিনেজ আসছে। ফলে দেখা গেল ইংল্যান্ডে যখন আসছে, ইংল্যান্ডে তো লোকজন ফার্স্ট নেম ধরে ডাকে, ইংল্যান্ডের লোকজন তার সমানে দামিয়ানো বলে ডাকতেছে, যেটা অ্যাকচুয়ালি তার দাদার নাম। আর দাদার নামে ও ডাক শুনবে কী করে, কেউ ওরা এমি বলে না বা এমিলিয়ানোও বলে না। তখন ও সবাইরে বললো যে দেখো তোমাদের কিচ্ছু বলে ডাকার দরকার নেই, সবাই আমার দিবু বলে ডাকো, আমি কার্টুন হিসেবেই বাঁচতে চাই। তো কার্টুন ভালো থাকো দিবু, তোমার অনেক শুভেচ্ছা, আমরা সবাই তোমার ভালোবাসি, অনেক ধন্যবাদ, আমাদের জীবনটা রঙিন করে দিছো দিবু।